অবশেষে এসে গেল প্রতীক্ষার সেই দিনটি, 10ই সেপ্টেম্বর সকাল 6টা। এবার গন্তব্য অনেক দূর, শুধু দেশ ছেড়ে নয়, মহাদেশ ছেড়ে। এই রকম দেশের মাটি আমি যে কতবার ছেড়েছি আর কতবার মন খারাপ হয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই। আর যে দেশটির উপর দিয়ে যাচ্ছি সেটিও দেখুন একটু অপূর্ব সুন্দর দেশ, এর নাম তাজিকিস্তান। যখন ফ্লাইটে যাচ্ছিলাম তখন আমার অপূর্ব লেগেছিল, কারণ এই প্রথম আমার বরফ দেখতে পাওয়া। আমি এর আগে কখনো কোনো পাহাড়ে বরফ দেখিনি। এরকম ফ্লাইট থেকে যে বরফ দেখতে পাবো সেটাও আমার কাছে এক অত্যাশ্চর্য ব্যাপারের মতো। বহু গ্রুপে আমি দেখেছি যে মানুষ যখন এভারেস্টের দিকে বেড়াতে যায়, নেপাল বা কোথাও, তারা জিজ্ঞাসা করে যে কোন দিকে টিকিট কাটবো তাহলে দেখতে পাবো এভারেস্টকে। কিন্তু এই রকম আমার কোনো কিছু প্ল্যান ছাড়াই যে একটা অপূর্ব সুন্দর দেশ দেখতে পাবো সেটা ভাবতেই পারিনি। শুধু বরফ নয়, সঙ্গে বরফ গলা নদীও রয়েছে। জিনিসটা খুব আশ্চর্যের, তাই না? আমার যাবার কথা ছিল যেই দেশটিতে, আজকের দিনে আমার কিন্তু দেখার কথা তাকেই। কিন্তু খুব অদ্ভুতভাবে আকাশটা আজকে এতটাই পরিষ্কার যে আমি যেটার উপর দিয়ে যাচ্ছি সে একটা অন্য দেশকে ছুঁয়ে সেই দেশটিও আমার কাছে একেবারে পরিষ্কার, ছবির মতো ঝকঝকে। পাহাড়ের ওপর সাদা বরফ, কোথাও মেঘ, আবার কোথাও বরফ গলা নদী সরু ফিতের মতো বয়ে যাচ্ছে, সেটিও দেখতে পাচ্ছি। এত অপূর্ব সুন্দর দৃশ্য আমি এর আগে কখনো দেখিনি। দেশটা ছবির মতো সুন্দর হলেও জীবন আমাদের সুন্দর যায়নি। অনেক কিছু হারাতে হারাতে আজকে এই জায়গায় যাচ্ছি। এত কিছু হারিয়ে ফেলবো একসাথে, এটা কিন্তু কখনো ভাবিনি। একটা সুন্দর দেশে যাবার জন্য যে আনন্দটা থাকে সেটা আমাদের আজকে নেই, সে এক্সাইটমেন্টও নেই। সে যাই হোক, আজকের ঘটনা অন্য কিছু বলবো। আমি একজন খুব ছোট্ট ইউটিউবার। জীবনের যে বইটি লিখবে বলে শুরু করেছিল সেটি কোনো কালে আর লেখা হয়নি। জাস্ট কয়েকটা পাতা সাজিয়ে সে বই বন্ধ হয়ে গেছে, আবার নতুন করে অনেক বছর পর শুরু হয়েছে। তো যে কটা পাতা আমি লিখেছিলাম বা সাজিয়েছিলাম সেটার কোনো অংশ যে কোনো মানুষের কখনো ভালো লাগবে সেটা আমি কল্পনাও করিনি। তো সেইখানেরই একজন দিদি বা বোন, তিনি আমাকে জানিয়েছেন এতদিন পরে যে তোমাদের ব্লগ আমার দেখতে খুব ভালো লাগতো, তখন তোমরা ওমানে ছিলে, এখন দেখছি তোমরা নেদারল্যান্ড চলে গেছো। আজকে হঠাৎ তোমার ভিডিওটা দেখতে পেলাম, তো তোমাকে আমি অনেক খুঁজেছি, পাইনি। তা তোমরা কেন ওমান ছেড়ে দিলে আর কেনই বা নেদারল্যান্ড গেলে, কিভাবে গেলে তার গল্পটি শেয়ার করো। এত ভালো লেগেছিল কমেন্টটা পড়ে যে আমার জন্য কোনো মানুষ অপেক্ষা করে থেকেছে এতদিন, এটাই তো আমি কখনো ভাবিনি। তো সেই দিদির জন্য আজকের এই দিনটি সিলেক্ট করলাম। আর কথা বলতে বলতে আমরা চলে এসেছি নেদারল্যান্ডের আমস্টারডাম এয়ারপোর্ট। এটি এদের প্রধান এয়ারপোর্ট। যাই হোক, নেদারল্যান্ডের গল্প অন্য সময় শেয়ার করব, আজকের গল্পটা শেয়ার করি। ওমান কেন ছেড়ে দিলাম সেটা বলতে গেলে বলতে হয় ওমান আমি কেন গিয়েছিলাম আর কিভাবে গিয়েছিলাম। 2016 সালের 27শে মে আমি ওমান যাই প্রথম। তখন যখন ওমান গিয়েছিলাম তখনও কিন্তু আমাকে একটা দোটানার মধ্যেই যেতে হয়েছিল। কালকের পর থেকে আর ভিডিওটি কন্টিনিউ করা হয়নি। আর আজকে হোটেলের বাইরে বেরিয়ে এসে বিকেলবেলায় আমরা একটু জায়গাটা দেখতে বেরিয়েছি। এই প্রথম আমরা নেদারল্যান্ডের বাইরে বেরিয়ে ঘুরছি, কারণ কালকে এয়ারপোর্ট থেকে নেমে আমরা একটা গাড়ি ধরে সোজা হোটেলে চলে এসেছিলাম, আর অনেকটা রাত হয়ে যাওয়ার জন্য কোনো কিছুই দেখতে পাইনি। তো যে গল্পটা বলছিলাম সেটা শুরু করি। 2016 সালের 27শে মে আমি যখন ওমানে যাই তখন আমাকে বেশ দোটানার মধ্যে দিয়ে যেতে হয়েছিল। সেটা একটা বেশ মানসিক লড়াই, কারণ তখন একটা সরকারি প্রাইমারি স্কুলে চাকরি আমি করব নাকি ছেড়ে দিয়ে ওমান যাব, সেটা আমার কাছে একটা বেশ শক্ত ডিসিশন ছিল। প্রত্যেকটা মানুষ আমার চারপাশে যারা ছিল তারা সবাই কিন্তু আমাকে বলেছিল যে একটা চাকরি এরকমভাবে ছেড়ে দিয়ে চলে যাস না, কারণ চাকরি পাওয়াটা অনেক শক্ত, তাই এখানে চাকরিটা কর, পরে কোনো দিন তোরা একসাথে আবার হয়ে যাবি। আমি বরাবরই খুব সময়কে প্রাধান্য দিয়ে চলি। আমার মনে হয় যে সময়ে যেটা আসে সেটাকে সেই সময়ে পুরোপুরি উপভোগ করা ভালো। আমার স্কুল লাইফের জীবন আমি কলেজ লাইফে যেমন পাবো না, সেরকম আমার কলেজ লাইফের জীবনও আমি আমার ম্যারিড লাইফে পাবো না।
তো আমার মনে হয়েছিল যে আমরা যে এই বিয়ে করে একটা নতুন সংসার শুরু করলাম, সেটা সেই সময়ের জন্যই উপভোগ করার জন্য। আজ থেকে 5 বছর পরে সেটা আর আসবে না, সেটা অন্য রকমভাবে আসবে। তো সেই জন্য আমার মনে হয় যে চাকরিটা আমার কাছে একটা বাধা ছিল, সেটা আমি ছেড়ে দিই। এবং এটাও মনে হয় যে আমি কোনো না কোনো দিন ঠিক স্বাবলম্বী হয়ে যাব, আমার কাছে টাকাও চলে আসবে বা আমি নিজে নিজেও কিছু করতে পারবো। যদিও এই ডিসিশন সবার জন্যই যে ঠিক এমন আমি বলছি না, কিন্তু আমার জন্য সেদিন ঠিক ছিল, সেটা এখন আমার মনে হয়। সে যাই হোক, ছেড়ে দিয়ে তো আমি চলে গেলাম ওমানে, কিন্তু ছেড়ে দিলে কি হবে, একটা মানসিক দোটানা তো থেকেই গেল যে যেটা ছাড়লাম সেই মুহূর্তে সেটাকে ঠিক করলাম। আর সেই সময়ে আমার প্রত্যেকটি বন্ধু বান্ধব যারা ছিল তারা একে একে বেশ চাকরি পেতে শুরু করেছে, তাদের জীবন আলাদা। সেই জন্য ওমান আমার কখনো প্রথম দিকে ভালো লাগেনি। আমি প্রচুর ঘুরে বেড়াচ্ছি, প্রচুর বন্ধু বান্ধব, প্রচুর পার্টি মজা, খুব আরামের জীবন, প্রচুর গয়নাগাটি, সমস্ত কিছু, কিন্তু আমি উপভোগ করতে পারছি না। এর একটাই কারণ, আমার বরাবর মনে হচ্ছিল যে আমি বোধহয় ঘরে থাকা একটা আটকে যাওয়া মানুষ, আমার কোনো কিছু করণীয় নেই। আর এই যে জায়গাটা আমরা ঘুরে বেড়াচ্ছি, এটা কিন্তু একটা খুব ঐতিহাসিক জায়গা। এই জায়গাটা এর পরে একদিন ঘুরে দেখাবো। এই জায়গাটার নাম বাইনেনহপ। যাই হোক, মূল গল্পে ফিরে যাই। তো সেই সময়তে আমার খুব বেড়াতে ভালো লাগে বলে আমি ট্যুরিজমের একটা কোর্সে ভর্তি হই আর সঙ্গে কিবোর্ড শিখতে শুরু করি। কিন্তু শিখলে কি হবে, মন সেই জায়গায়, মনে হয়েছে বারবার যে ভুল হয়েছে ডিসিশনটা। কিন্তু আমার সেই সময়ে চারপাশে যে সমস্ত মানুষজন ছিলেন আমার ওখানের বন্ধুরা, তারা কিন্তু আমাকে খুব হেল্প করেছিল। তারা আমাকে আগলে রাখার মতোই চেষ্টা করেছিল। তারা আমাকে বলতো যে এরকম হয়, তুমি বাড়ি ছেড়ে এসেছো তো তোমার এই জন্য এরকম মনে হচ্ছে, আস্তে আস্তে দেখবে তোমার খুব ভালো লাগবে, সব ঠিক হয়ে যাবে। যাই হোক, সেটা আর আমার হয়নি। তা আমি খুব খুঁজতাম যে আমি কিছু একটা করব। কিন্তু আমি সেই সময় খুব ভালো ইংরাজি ভাষা জানি না, হিন্দি ভাষা জানি না। ইভেন আমি যে জায়গায় পড়েছি সেটা টেকনিক্যাল লাইন নয়, তাই আমার সেখানে চাকরি পাওয়ার একটা বড় বাধা ছিল। সবাই বাড়িতে বসে থাকতো, এনজয় করতো, কিন্তু আমি কোনো কারণে এনজয় করতে পারতাম না। তো একটা ঘটনাচক্রে আমি কি করব করতে করতে একদিন দেখি যে ওখানে সব থেকে বেশি গাছের চাহিদা আছে, কারণ ওটা মরুভূমির দেশ, প্রচুর গরম। সেই জন্য মানুষজন ওখানে ঘরের ভিতরগুলো খুব গ্রিনারি তৈরি করে রাখে, প্রচুর ইনডোর প্ল্যান্ট সবার বাড়িতে বাড়িতে থাকে। আর ওমানিদের প্রচুর পয়সা, ওদের বাড়ি এক একটা রাজপ্রাসাদের মতো। তো ওরা সেই জন্য গাছের পিছনে প্রচুর টাকা ইনভেস্ট করে। যেহেতু মরুভূমির দেশ, তাই খুব গরম আর খুব ড্রাই ওয়েদার হওয়ার জন্য ইনডোর প্ল্যান্টসকে বাঁচিয়ে রাখাও কিন্তু বেশ কষ্টসাধ্যের কাজ হয়। কিন্তু আমি দেখেছিলাম যে ওরা তবুও গাছ কেনে, গাছের একটা বিশাল ডিমান্ড আছে। তো আমি সেই গাছের বিজনেসটি শুরু করি এবং খুব কম টাকা নিয়ে আমি সেটা শুরু করি। শেরপাড়া যেমন মাউন্টেনিয়ার্সদের জন্য রাস্তা তৈরি করে দিয়ে আসে, আমার রাস্তাটি কিন্তু কেউ তৈরি করে দিয়ে যায়নি। পুরো রাস্তাটাই আমাকেই তৈরি করতে হয়। এবং ওই বিজনেসটি করতে গিয়ে আমি যথেষ্ট সাফল্য অর্জন করি। আর ওমান যেহেতু খুব ছোট্ট একটা দেশ, সেই জন্য আমার কাছে সেটা অনেক সুবিধাজনক হয়। তো ওমানের এমন কোনো প্রজেক্ট নেই যেখানে আমি গাছ সাপ্লাই করিনি, আর এমন কোনো দেশের মানুষ নেই যার সাথে আমি কথা বলিনি। সেই করতে গিয়ে আমি ভাষাগুলো খুব ভালোভাবে শিখে যাই। আর একটা জিনিস যেটা ওমান আমাকে দেয় সেটা হলো সব থেকে বড় কনফিডেন্স, যে তুমি যা কিছুই হারিয়ে যাক, যত পথই তোমার জন্য বন্ধ হয়ে যাক, তুমি যদি চেষ্টা করো এবং তোমার যদি ইচ্ছা থাকে, তাহলে কিন্তু তোমার অন্য একটি রাস্তা খুলে যাবে। যেটা ওমান আমাকে শেখায় হাতে করে। একটা নরম মানুষকে একটা শক্ত রোদে পোড়া, জলে ভেজা এবং অনেক কিছুর সাথে লড়াই করতে শেখায়। সেই জন্য ওমান আমার কাছে একটা বাড়ি, ওমান আমার কাছে একটা ইমোশন। আমার নিজের বাড়ির জন্য যতটাই কষ্ট হয়, ওমানের জন্য আমার ঠিক ততখানিই কষ্ট হয়। তাই সেই দেশটি ছেড়ে আসা আমার কাছে মোটেই সহজ নয়, কারণ সেখানে আমার শুধুমাত্র আমার জীবনে কয়েকটা ঘটনা আছে এমন নয়, আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত সেখানের সাথে জড়িয়ে। আমার বিয়ের প্রথম বিবাহবার্ষিকী, আমার ছেলের জন্ম, আমাদের নতুন গাড়ি, আমাদের প্রথম জীবন, সমস্ত কিছু, আমার বিজনেস, সব কিছু আমাদের ওমানের সাথেই জড়িয়ে।
কিন্তু ঘটনাচক্রে সেটিকে হঠাৎই ছেড়ে দিয়ে আসতে হয়। এর একটিই কারণ, হঠাৎ করেই আমরা দেখতে পাই যে ওমানে ব্যাপকভাবে ওমানাইজেশন শুরু হয়েছে। ওমানি লোকজন ঢুকতে শুরু করেছে বড় বড় পোস্টে। আর ওমানিরা ভীষণ অলস মানুষ। তারা পড়াশোনা করে ঠিকই, কিন্তু খুব কর্মঠ হয় এমন নয়। ওদের এতটাই পয়সা থাকে এবং গভর্নমেন্ট ওদেরকে এত কিছু ফেসিলিটি দেয় যে ওরা মাথা খাটিয়ে কাজ একেবারেই করে না। কিন্তু ওদের সরকারের নিয়মে ওরা বড় বড় পোস্টগুলিতে বসতে থাকে এবং যথারীতি কাজকর্ম না করবার জন্য অনেক প্রজেক্ট ওরা ফেল করে। এরকম করে ওমানে বহু ইন্টারন্যাশনাল কোম্পানি উঠে চলে গেছে বাধ্য হয়ে। তো আমাদের যে ইউকে বেসড কোম্পানিটি ছিল সেটিও সেরকম অবস্থায় দাঁড়ায়। তো বুঝতে পারি যে এটাও একদিন উঠে যাবে বা এটা সেট আপটা ছোটো হয়ে যাবে, ভালো কাজ আর আসবে না। ইঞ্জিনিয়ারিং লাইনে ভালো প্রজেক্টে কাজ না করলে সেখানে কিন্তু একটা স্যালারি পেলেও তোমার জীবনের ক্ষেত্রে ওটা কোথাও একটা বাধা, চাকরি পেতে গেলে, নতুন চাকরি পেতে গেলে, যে তুমি আগে কিছু সেরকম ভালো কাজ করনি। সেই জন্য সেই মুহূর্তে বাধ্য হয় অন্য বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিতে। সেই ইন্টারভিউ দিতে দিতে অনেক জায়গাতেই চাকরি হয়, ওমানেও অনেক জায়গাতে চাকরি হয়, কিন্তু সেই চাকরিগুলো একটা ইন্টারন্যাশনাল কোম্পানিতে নয়। সেই কোম্পানিগুলো সবগুলো হচ্ছে ওখানে লোকাল কোম্পানি। এবার লোকাল কোম্পানিতে চাকরি করতে ঢুকলে যেটা অসুবিধা সেটা হলো, তুমি যদি কোনো দিন ওই চাকরিটি চলে যায়, অন্য জায়গায় তোমাকে প্রমাণ করার অসুবিধা যে এইখানে এই কোম্পানিটা ভালো বা এই কাজটা ভালো, কারণ সেটা তো কেউ কাউকে চেনে না সেইখানকার সেই কোম্পানিটা। সেই জন্য লোকাল কোম্পানিগুলো লোকে জেনারেলি অ্যাভয়েডই করে। তো আমরা বাধ্য হই এক প্রকার ওই সময়ে অন্য দেশে চাকরি নিতে বাধ্য হই। এই নেদারল্যান্ডের আগে আমরা আরও একটি দেশে ঢুকি যেখানে আমরা 4-5 মাস ছিলাম। সেটা কেন ঢুকেছিলাম এবং বাধ্য হয়েই ঢুকেছিলাম তার গল্প অন্য একদিন বলবো। বিদেশে থাকলে এটি একটি বড় সমস্যা। তুমি বিদেশকে নিজের দেশের মতো করে ভালো না বাসলে তুমি থাকতে পারবে না। আবার যখন তুমি ভালোবাসবে তখন কিন্তু তুমি ছেড়ে যেতেও বাধ্য হবে, কারণ সেটি তোমার নিজের দেশ নয়, তাদের দেশ। তাদের দেশের লোকজনকে আগে প্রায়োরিটি দিতে হবে। সে যাই হোক, ওই জন্য বিদেশে থাকার জীবন কিন্তু খুব কষ্টের। দূর থেকে যতটাই ভালো মনে হোক সেটা কিন্তু অনেকটাই কষ্টকর। যাই হোক, বক বক করতে করতে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি এখানে কাছের একটা সুপার মার্কেটে। আজকে যেহেতু আমরা প্রথম দিন, তাই এখান থেকে কয়েকটা জিনিস আমরা কিনে নেব। আমাদের হোটেলে খাবার দিলেও বিহুর জন্য কিন্তু আমরা খাবার বাড়িতে বানিয়ে নেব। ওখানে কিচেনের সিস্টেম আছে, তাই এখানে সুপার মার্কেটটায় ঢুকবো। সেখানে কয়েকটা জিনিস, সবজি, ফল এগুলো তুলে নিয়ে চলে যাব। এখানে লোকজন আসলে ব্রেড জাতীয় জিনিস বেশি খায়, তো এরা খুব একটা হোটেলেও যে খাবারগুলো আমাদের দিচ্ছে সেগুলো আমাদের জন্য কমফোর্টেবল খাবার নয়। আর বিহুকে আমরা কোনোদিনই বাইরের খাবার দিই না, খুব কম খাবারই ওকে দেওয়া হয়। যে হয়তো বিস্কিট খেলো বা একটা কেক খেলো, কিন্তু রেগুলার যে খাবার সেটা ওর খুব ছোটোবেলা থেকে ওকে বাড়িতে বানিয়ে খিচুড়ি, ভাত, ডাল, মাছ যেমন আমরা খাই সেটাই ওকে দেওয়া হয়। তো সেই জন্য আমরা ওর 6 মাস বয়সের পর থেকে যত যত জায়গায় বেড়াতে গেছি বা ঘুরতে গেছি সব জায়গাতেই আমরা চেষ্টা করি যেন ওর সাথে একটা কিচেন থাকে, ওর খাবার আমরা বানিয়ে দিই। আর এখানের ওয়েদার এখন খুব সুন্দর, একেবারেই খুব তীব্র কনকনে ঠান্ডা নয়, আর অনেকক্ষণ দিনের আলো থাকছে 9:30-10টা পর্যন্ত। আর মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আবার বৃষ্টি খুব সুন্দর থেমেও যাচ্ছে, রোদ উঠে যাচ্ছে। জায়গাটা খুব সুন্দর, এত সুন্দর প্রকৃতি যে মানুষ এখানে কোনো টাকার হিসাব করবে না, এতটাই ভালো। আর যে হোটেলটাতে আমরা আছি সেই হোটেলের পজিশনটা হচ্ছে এখানটার একেবারে মিডিলে, মানে তার চারপাশেই হচ্ছে বেড়ানোর জায়গা। তো আমরা আস্তে আস্তে যে সেই জায়গাগুলো বেড়াবো, সেই জায়গাগুলো দেখাবো। তো যে ঘটনাগুলো বা গল্পগুলো আজকে বলা হলো না, কিভাবে নেদারল্যান্ড এলাম আর আমরা আসার আগে কি কি ঘটনা ঘটেছিল, তার গল্পগুলো নেক্সট ব্লগগুলোতে নিয়ে আসবো। ততদিন পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই গল্পটি যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন বা কমেন্ট করে দিদিটার মতো জানাতেও পারেন, তাহলে তো খুবই ভালো হয়।